নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮, ২ মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। পাথর প্রতিমা বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুতপা বণিকের। এদিকে বিস্ফোরণের পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনও আতঙ্কের কাঁথা এলাকার বাসিন্দাদের মধ্যে। সকলেরই দাবি, জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। এদিকে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক ২ ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। দিন কয়েকের মধ্যেই এলাকায় বাসন্তী পুজো রয়েছে। সেই উপলক্ষে সোমবার রাতে পাথর প্রতিমার চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর। রাত ৯টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়, আর তা থেকেই বিপত্তি। জানা গিয়েছে বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলো ফাটতে শুরু করে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমোচ্ছিল, মহিলারাও তাদের সঙ্গেই ছিল। আচমকা বিস্ফোরণের ঘটনায় কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যরাই। রাতেই শিশু সহ ৭ জনের মৃত্যু খবর নিশ্চিত করে পুলিশ। একজনকে পাঠানো হয় হাসপাতালে। মঙ্গলবার ভোর রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে সুতপা বণিক নামে বধূর। পুলিশ সূত্রে খবর, পরিবারের বাকি ৩ সদস্য ঘটনার পরেই এলাকা ছেড়েছেন। তাদের এখনো পর্যন্ত হদিশ মেলেনি বলেই খবর। এদিকে বাজি কারখানার মালিক ২ ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ঢোলা থানায়। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই বিকট শব্দ, কয়েক মিনিটের মধ্যেই লেলিহান শিখার গ্রাসে একই পরিবারের ৮ জন সদস্য। পাথর প্রতিমার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি, আর এরই মাঝে বিস্ফোরক বণিক পরিবারের প্রতিবেশীরা। আচমকাই বিকট শব্দ, কয়েক মিনিটে লেলিহান শিখার গ্রাসে একই পরিবারের ৮ সদস্য। বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি। রাতেই মৃত্যু হয়েছে ৭ জনের। মঙ্গলবার সকালে আরও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঢোলাহাটের বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার। আর এই ঘটনার পর বিরোধীদের একটাই প্রশ্ন, লোকালয়ের মাঝে কিভাবে মজুত করা ছিল বাজি? পুলিশের নাকের ডগায় কিভাবে চলত এই কারবার? শাসক দল কি কিছুই জানতো না? বিস্ফোরণ স্থলে দাঁড়িয়ে বণিক পরিবারের প্রতিবেশী ও আত্মীয়রা যে অভিযোগ করলেন তা আরো ভয়ঙ্কর। পড়ে আছে বারুদ ভর্তি বালতি, তা লুকিয়ে রাখছিল কারা? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ৮ থেকে ১০ বছর ধরে চলছিল ওই বাজি কারখানা। এদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, বাম আমল থেকে রয়েছে ওই কারখানা। লাইসেন্স ছিল বলেও দাবি করেছেন তিনি। প্রশ্ন হলো, লাইসেন্স থাকলেও বাড়ির মধ্যে বাজি মজুত করা ছিল কেন? সোমবার রাতেই বিস্ফোরণে যে বাড়ির ৮ সদস্যের মৃত্যু হয়েছে, যে বাড়ি কার্যত ভেঙে পড়েছে, তার থেকে বেশ কিছুটা দূরে রয়েছে কারখানা। সেখানে গিয়ে দেখা গেল বাজি তৈরির সামগ্রী থেকে শব্দবাজি সবই মজুত রয়েছে সেখানে। শুধু তাই নয়, বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মাঝে রাখা কয়েকটি বালতি, সেগুলি বারুদে ভরা। পড়ে রয়েছে বারুদে ভরা একাধিক বস্তাও। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, এইভাবে কি বারুদ লুকিয়ে রাখা হচ্ছিল? যদি বারুদ লুকানোই হয়, তাহলে কারা করছিল এই কাজ? যেখানে শাসক দলের মদত ছাড়া কিছুই সম্ভব নয়। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না অনেকেই। তবে এক ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন, কারখানা থেকে ১০ মিনিট দূরত্বেই থানা, ১০ মিনিট দূরত্বে বিধায়কের বাড়ি। তারা জানবেন না তা কি করে সম্ভব? বিধায়ক সমীর জানা দাবি করছেন, ওই কারখানায় লাইসেন্স ছিল। এদিকে বাসিন্দারা বলছেন, লাইসেন্স যদি দেওয়া হয়ে থাকে তাহলে তাদের নামেই এফআইআর করা উচিত। অন্যদিকে খোদ বিধায়কের নাম করেই বিস্ফোরক অভিযোগ করছেন বাজি কারখানার মালিক চন্দ্রনাথ বণিকের শ্বশুর। মালিকের শ্বশুর কুসময় ভান্ডারী জানিয়েছেন, প্রথম যখন জানতে পারি বলেছিলাম, বাবা তোরা আগুন নিয়ে খেলা করিস না। ও বলেছিল লাইসেন্স আছে। তারপর একদিন এসে দেখলাম অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো। কোন অফিসার, কাদের কথা বলছেন তিনি? ওই ব্যক্তি স্পষ্ট করলেন, ঢোলা থানার পুলিশ অফিসার ছিলেন। বিধায়ক সমীর জানাবাবু ছিলেন। বাবুদের খাওয়া খাই দেখেছি আমি। টাকা নেবার অভিযোগও তুলেছেন তিনি। প্রসঙ্গত, ঘটনার পরই স্থানীয় বিধায়ক দাবি করেছেন যে ওই কারখানায় লাইসেন্স ছিল। যদি লাইসেন্স থেকেও থাকে, তা ছিল বাজি তৈরির। কিন্তু বিস্ফোরণের যা ভয়াবহতা, তা শুধুমাত্র বাজি ফেটে হয়নি বলেই দাবি করছে বিশেষজ্ঞরা।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বস্তাও। হাই নিউজ নেটওয়ার্ক। দলীয় হুইপ না মেনে বাজেট অধিবেশনে গড় হাজির মনোজ সহ ৩০-এর বেশি বিধায়ককে তলবে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। দলীয় নির্দেশ অমান্য করে বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থাকা মন্ত্রী মনোজ তিওয়ারি সহ বিধায়কদের তলব করার প্রস্তুতি নিতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দুদিন দলীয় হুইপ অমান্য করে যেসব বিধায়ক অনুপস্থিত ছিলেন তাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে। গত মাসের 19-20 তারিখ বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করতে 3 লাইনে লিখিত হুইপ জারি করেছিলেন বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। 19 তারিখ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগদানের কারণে বেশিরভাগ বিধায়ককেই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। তবে সেদিনও জনাদশেক বিধায়ক গড় হাজির ছিলেন বলে তৃণমূল পরিষদীয় দলের সূত্রে খবর। আর অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে 30-এর ওপর উঠে গিয়েছিল। দলীয় হুইপ অমান্য করার বিষয়টি নজরে আসায় বৈঠকে বসেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে আলোচনা সাপেক্ষ ঠিক হয় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে তাদের কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেবে। কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে ওই বিধায়কদের। গত সপ্তাহে এই বিষয়ে উদ্যোগী হয়েছিল তৃণমূল পরিষদীয় দল। অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরির পাশাপাশি স্পিকারের কাছে কারা আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন সেই বিষয়টিও জানতে চেয়েছিল পরিষদীয় দল। সেই তালিকা অনুযায়ী এবার অনুপস্থিত মন্ত্রী বিধায়কদের ডাকা শুরু করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। কমিটির 5 সদস্য ঈদ উৎসবের কারণে নিজ নিজ এলাকায় ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু উৎসব মিটে যেতেই আবার বিধায়কদের কাছে জবাবদিহি চাইতে উদ্যোগী হয়েছে কমিটি। শোভনদেব নির্মল ছাড়াও শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার শোভনদেব জানান ঈদ উৎসবের ব্যস্ততা ছিল, কিন্তু সোমবার ঈদ হয়ে গিয়েছে। কমিটির সদস্যদের সেই সংক্রান্ত ব্যস্ততাও এখন আর নেই, তাই বাকি সদস্যদের সঙ্গে কথা বলেই বৈঠকের দিন স্থির করা হবে। সেই বৈঠকে ঠিক করা হবে গড় হাজির বিধায়কদের কবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হবে। প্রসঙ্গত ওই 30 জনের বেশি তৃণমূল বিধায়কদের মধ্যে একমাত্র মনোজকেই ডেকে পাঠানো হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী শুধুমাত্র মুখ্যমন্ত্রী, কারণ মনোজ মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা আরেক মালগাড়ির, প্রবল বিস্ফোরণ পরে জ্বলে উঠল আগুন। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত বেশ কয়েকজন। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। সংঘাত এতটাই তীব্র ছিল সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি মালগাড়ি। এমনকি ইঞ্জিনও বিপজ্জনকভাবে একেবারে ওপরের দিকে উঠে গিয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে। ভয়াবহ এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কিভাবে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পরেই ওই লাইনে সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে ট্রেন চলাচল। চরম ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। জানা যাচ্ছে একটি খালি মালগাড়ি লাইনে দাঁড়িয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে ওই লাইনে আরও একটি মালগাড়ি চলে আসে বলে দাবি। তাতে কয়লা ভর্তি ছিল বলে খবর। একেবারে দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকি দুর্ঘটনার পরেই কয়লা ভর্তি মালগাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায় বলে দাবি। শুধু তাই নয়, একটি বগি আরেকটি বগির উপরে উঠে যায় বলে খবর। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাত 3:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ছুটে আসা দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি ইঞ্জিন। শুধু তাই নয়, একটি ইঞ্জিন বিপজ্জনকভাবে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে বলে খবর। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে মালগাড়ি চালকের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের তরফে উদ্ধার কার্য চালানো হচ্ছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, লাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়েছিল। লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি থ্রু পাস বন্যবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে, আর তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কিভাবে এই লাইনে মালগাড়ি চলে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের এক তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে উড়িষ্যাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। একের পর এক ঘটনা ঘিরে প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যেক মাসে আপনার কি কারি ওষুধ লাগে? তাহলে আপনার জন্য দুশ্চিন্তার খবর। এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ছে 1.74%।
এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ছে 1.74%। 1 এপ্রিল থেকেই বর্ধিত দাম দেশ জুড়ে কার্যকর হচ্ছে। দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত ওষুধের। ওয়াকিবহল মহল বলছে এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, আর এই পরিস্থিতিতে এক ধাক্কায় 784টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের আরও বাইরে বেরিয়ে গেল। যে সমস্ত ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে প্রায় সব ধরনেই রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধও রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়রিয়া, গ্যাসের ওষুধ, স্ট্রোক, পক্ষাঘাত, ব্যথানাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রত্যেকটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি হবে। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা কিন্তু নয়, দাম বাড়ছে বিভিন্ন কার্ডিয়াক সার্জারির সামগ্রীরও। যে 748টি ওষুধের দাম বাড়ল, সেক্ষেত্রে কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা বা সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের তরফে শঙ্খ রায়চৌধুরী। তিনি জানিয়েছেন, মধ্যবিত্তের স্বার্থে এনপিপি এর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। যদিও এনপিপি এর তরফে জানানো হয়েছে, ন্যাশনাল লিস্ট এসেনশিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় 748টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য এই পদক্ষেপ। এক বিজ্ঞপ্তিতে এনপিপিএ জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ খুচরো মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইসের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হয়েছে। ফলে 1.74% দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। তাদের দাবি, ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম এবং জিএসটি যেভাবে বেড়েছে তাতে ওষুধের মূল্য বৃদ্ধি ছাড়া আর কোনো পথ ছিল না। হাই নিউজ নেটওয়ার্ক। দাম কমলো গ্যাসের, 1 এপ্রিল থেকেই কার্যকর নতুন দাম। 41 টাকা দাম কমলো গ্যাসের। নতুন অর্থবর্ষের শুরুতেই গ্যাসের দামে স্বস্তি। এক লাফে অনেকখানি কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। 1 এপ্রিল থেকেই কার্যকরী হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম। সিলিন্ডার পিছু 41 টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ফলে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়ালো 1872 টাকা। তবে গৃহস্থালির কাজে ব্যবহার হওয়া 14 কেজি সিলিন্ডারের দাম কমেনি। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াচ্ছে 1872 টাকা। মার্চ মাসে এই দাম ছিল 1913 টাকা। তবে সেবার সিলিন্ডার পিছু 6 টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1907 টাকা। তবে এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরু হতেই সিলিন্ডারের দাম বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিল এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। নতুন দর অনুযায়ী মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম পড়ছে 1714 টাকা। দিল্লি এবং চেন্নাইয়ে যথাক্রমে সিলিন্ডারের দাম 1762 এবং 1924 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের ঠিক আগেই সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। মার্চ মাসে কিছুটা বেড়ে যায় গ্যাসের দাম। তবে নতুন অর্থবর্ষের শুরুতেই চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে। গ্যাসের দাম কমায় লাভ বাড়বে ব্যবসায়। হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। মূল্য বৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে নিঃসন্দেহে তা চাপ বাড়ায় ব্যবসায়ীদের। চাপে পড়েন এলপিজি চালিত গাড়ির মালিকেরাও। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্য বৃদ্ধির চাপ খানিকটা বাড়ে। তবে এপ্রিল মাসটুকু অন্তত স্বস্তিতে থাকবেন আমজনতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিধি তিওয়ারি, খবর এবং সমাজ মাধ্যমে এই নাম এখন বেশ শোনা যাচ্ছে, কিন্তু কে এই নিধি তিওয়ারি? দেখুন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। সোমবার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে নিধি তিওয়ারির নাম।
বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে ডেপুটি সেক্রেটারির পদে কাজ করেন নিধি। এবার ব্যক্তিগত সচিব পদে কাজ করবেন। জানা গিয়েছে 2014 ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার নিধি তিওয়ারি। কেন্দ্রীয় সরকারি দফতরের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দিয়েছে। নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কাজ করেছেন নিধি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সারা দেশের মধ্যে 96তে ছিল তার নাম। প্রধানমন্ত্রী দফতরে কাজ শুরু করার আগে বিদেশ মন্ত্রকের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স ডিভিশনেও কাজ করেছেন তিনি। 2022 সালে আন্ডার সেক্রেটারি পদেও পিএমওতে যোগ দেন নিধি। 2023 সালে ডেপুটি সেক্রেটারি পদে প্রমোশন হয় তার। এছাড়া প্রধানমন্ত্রীর দফতরে বিদেশ ও সুরক্ষা সংক্রান্ত বিভাগেও কাজ করেছেন। বিদেশ নীতি, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব ছিল তার উপর। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার যে জ্ঞান আছে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তার হাতে। সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও কাজ করেছেন নিধি তিওয়ারি। এমনকি ভারত যখন G20 সম্মেলনের সভাপতিত্ব করে তখনও গুরু দায়িত্ব ছিল এই অফিসারের উপরই। এবার এই নিধি তিওয়ারির নামই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে ঘোষণা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাদশাহীন মান্নাতের দরবার, তবে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাওয়ার বার্তা দিলেন শাহরুখ। মান্নাতের ছাদে কিং খানের দর্শন, ঈদের চিরাচরিত চেনা ছবি। তবে চলতি বছরে সেই নিয়মে ভাটা, কারণ জনশূন্য মান্নাত। সোমবার সকাল থেকে পীঠস্থানের বাইরে হত্যে দিয়ে বাদশার দেখা পাওয়া যায়নি। ভগ্ন হৃদয়ে অনুরাগীরা যখন সোশ্যাল পাড়ায় ঝড় তুলেছে, ঠিক সেই আবহে সন্ধ্যাবেলায় শাহরুখ খানের তরফে এলো ঈদের শুভেচ্ছা। সঙ্গে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে একে অপরের সঙ্গে আনন্দে ঈদ উল ফিতরের উদযাপনের নিদান দিলেন বলিউডের সুপারস্টার। তবু দেখা মিলল না বাদশার। মান্নাত শাহরুখ খানের স্বপ্নের ইমারত। অবশ্য তার একার নয়, সহধর্মিনী গৌরীও রয়েছেন কিংয়ের পাশে। দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি। বলা ভালো প্রাসাদ, যার সামনে চেনা দৃশ্য, নায়কের দর্শন প্রত্যাশী জন অরণ্যের ঢেউ। তাদের কাছে মান্নাত পীঠস্থান। বাদশার জন্মদিন হোক, সিনেমা রিলিজ থেকে ঈদ, ব্যান্ড্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জন অরণ্য। সম্প্রতি সেই সাধের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গিয়েছেন কিং খান, পালি হিলসের ভাড়া বাড়িতে। আর সেই কারণেই ঈদের বিকেলে মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ খান। তবে মান্নাতের দরবারে দর্শন না দিলেও অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঈদ মুবারক, আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আপনাদের ঈদ আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন এবং ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। এদিকে বাদশার তরফে বার্তা পেয়েই উচ্ছ্বাসিত ভক্তরা। তাদের কথায় এবার ঈদ শুরু হলো। হাই নিউজ নেটওয়ার্ক। জিবলি জ্বরে আক্রান্ত অমিতাভ বচ্চনও ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে কি লিখলেন অভিনেতা। গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যম ছেয়ে গিয়েছে জিবলি অ্যানিমেশন ঘরানার ছবিতে। সাধারণ মানুষ থেকে তারকা বাকি কেউই নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এবার স্টুডিও জিবলির খেলায় মাতলেন স্বয়ং অমিতাভ বচ্চন। রবিবার নিয়ম মাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতে নানা ছবি সমাজ মাধ্যমে ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এবারে তিনি নিজের জিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানার নিজের ছবি তৈরি করেছেন বিগ বি। সেই ছবিগুলিও তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অমিতাভ ছবিগুলি প্রসঙ্গে লেখেন, জিবলি সারা বিশ্বকে কবজা করে ফেলল, যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা। এরই সঙ্গে অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, আরও একটা নতুন ভাবনার রিল, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি। অমিতাভের বয়স এখন 81 বছর, কিন্তু সময়ের সঙ্গে ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম নিয়ে তিনি নিজেকেও সময়ের সঙ্গে পাল্টাতে থাকেন। এবারেও তার অন্যথা হয়নি। অমিতাভের জিবলি ছবিগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন অনুরাগীরা। উল্লেখ্য, অমিতাভ অভিনীত ভেত্তাইয়া এবং সেকশন 48 ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কেন হারল রাহানের কেকেআর।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।